আজকে এই ভিডিওতে আমরা আমাদের হায়ার সেকেন্ডারির জন্য এই 2025 সালের জন্য কিছু ইম্পর্ট্যান্ট ডেরিভেশনের লিস্ট আমি এই ভিডিওতে বলবো, তোমরা দেখবে। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে এই ডেরিভেশনের লিস্টটা অনেক স্টুডেন্ট আমাকে বলেছে, স্যার একটা ডেরিভেশনের লিস্ট পাবলিশ করুন এবং আমাদের সেটা দিন, কিন্তু আমি সেটা করে উঠতে পারিনি আমার সময়ের অভাবে। আমি গত রাত্রে প্রায় সারা রাত জেগেই এই ডেরিভেশনের লিস্টটা তৈরি করেছি। এবং এটাও বলে রাখছি যে ডেরিভেশনের লিস্টটা ইউনিট 1 থেকে ইউনিট 5 পর্যন্ত, অপটিক্স পর্যন্ত আমার করা আছে। এরপরে আর আমি এগোতে পারিনি, আমি সময় পাইনি, আর তোমাদের লিস্টে এখনই লাগবে। তাই যেটুকু ডেরিভেশনের লিস্ট হয়েছে সেটুকুই আমি দেখিয়ে দিচ্ছি। এবং আমি মডার্ন ফিজিক্স শুধু আমি করতে পারিনি, মডার্ন ফিজিক্সে ইম্পর্টেন্ট ডেরিভেশন, সেই রকম ইম্পর্টেন্ট ডেরিভেশন কিন্তু নেই। আমাদের মোটামুটি ডেরিভেশন ওই অপটিক্স পর্যন্তই আছে। তো স্টুডেন্টস, একটু বলছি, তোমরা একটু জাস্ট চেক করে নাও যে এই ডেরিভেশনগুলো তোমরা করেছো কিনা। যদি না করে থাকো তাহলে একবার করে নাও। আমি তোমাদের এর আগে বলেছিলাম কখন কি ভিডিও দেখবে, কখন কি পার্ট, কোন পার্টটা কখন করবে, মানে কখন ফর্মুলা দেখবে, কখন ডেরিভেশন দেখবে। তো আশা করছি এই লিস্টটা তোমার কাজে লেগে যাবে। তো প্রথমে আমি ইলেকট্রোস্ট্যাটিক্সের দেখো কি কি আছে। ইলেকট্রোস্ট্যাটিক্সের প্রথমেই দ্বিমেরুর যে আছে ডেরিভেশনটা, দ্বিমেরুর অক্ষে ইলেকট্রিক ফিল্ড কত। প্রথমে দেখো দ্বিমেরুর অক্ষে ইলেকট্রিক ফিল্ড কত, সেটা এই ডেরিভেশনটা তোমরা করে নেবে। ওকে, তারপরে দেখো দ্বিমেরুর ও লম্ব সমদ্বিখণ্ডকের উপর ডেরিভেশন, ইলেকট্রিক ফিল্ড কত সেটা করে নেবে। এখানে পি মানে তো বুঝতেই পারছো, পি মানে হচ্ছে কিউ ইন্টু 2L। যেখানে এল হচ্ছে তোমাদের ডাইপোলের দুটো আধানের মধ্যে, 2L হচ্ছে ডাইপোলের দুটো আধানের মধ্যে দূরত্ব। হুম বেশ, এই দুটো ডেরিভেশন করবে তোমরা। এবং এরপরে এই ডেরিভেশনটাও প্রচন্ড ইম্পর্টেন্ট, যে ডাইপোলের জন্য ইলেকট্রিক ফিল্ড যে কোনো একটা পয়েন্টে, যে পয়েন্টের পোলার কোঅর্ডিনেট হচ্ছে আর থিটা, পোলার কোঅর্ডিনেট এই পয়েন্টটা রয়েছে, এই পয়েন্টের পোলার কোঅর্ডিনেট হচ্ছে আর থিটা, মানে এই পয়েন্টটা ডিমেরুর থেকে আর ডিস্টেন্সে আছে এবং সেটা ডিমেরুর যে ডাইপোল মোমেন্ট পি, সেই পি এর সাথে থিটা অ্যাঙ্গেলে আছে। তাহলে সেখানে ইলেকট্রিক ফিল্ড কত হবে, সেই ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা হবে কোন দিকে, এই ডিরেকশনটা কিন্তু এই ট্যান থিটার ফর্ম দিয়ে ডিরেকশনটা চলে আসবে। ওকে, তো এই দুটো তো এইটা কিন্তু করে রাখবে। তাহলে ডাইপোল থেকে এই কটা ডেরিভেশন আমার দরকার। এরপরে আমি আসবো যে ডাইপোলটাকে যদি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখো তাহলে টর্ক কত হবে, এই ডেরিভেশনটা খুব ইম্পর্টেন্ট। এটা মাঝে মাঝে তোমাকে ইয়েতেও দেয়, তোমাদের এমসিকিউতেও দেয়। এই ডেরিভেশনের লিস্ট করতে করতে একটা জিনিস তো তোমার হয়ে যাবে, ইউনিট 5 পর্যন্ত কিন্তু তোমার ফর্মুলাগুলো তোমার জানা হয়ে যাবে। ঠিক আছে, চলো। তো এটা হচ্ছে টর্কের ডেরিভেশনের পরের ডেরিভেশন হচ্ছে গসেস থিওরেমের যে ডেরিভেশনটা আছে, এটা খুব ইম্পর্টেন্ট। পাশে যেগুলো লেখা আছে 2.6.1, এগুলো হচ্ছে তোমাদের ছায়া প্রকাশনের বইয়ের এই অনুচ্ছেদে এই ডেরিভেশনটা করা আছে, সুবিধা হওয়ার জন্য লিখে রেখেছি। বেশ, এরপরে দেখো এর এর যে অ্যাপ্লিকেশন রয়েছে, একটা রিজু, ইনফাইনাইটলি লম্বা রিজু তারের জন্য সেখানে যে স্ট্যাটিক চার্জ রয়েছে, সেই চার্জের চার্জ ডেন্সিটি ল্যামডা, ল্যামডা মানে কি টোটাল চার্জ বাই টোটাল লেন্থ, এটাকে বলে ল্যামডা চার্জ ডেন্সিটি, কুলম্ব পার মিটার। এরপরে দেখো একটা প্লেন রয়েছে, পাতলা পাত, পাতলা পাত, সমতল পাতলা পাতে যদি আধান থাকে তাহলে একই আধান দুদিকে ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে, যথারীতি ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটি কমে যাবে, সিগমা বাই 2 এপসাইলন নট হবে। সিগমা হচ্ছে চার্জ ডেন্সিটি। এরপরে হচ্ছে একটা পরিবাহী রয়েছে, পরিবাহীর পৃষ্ঠে কত ইলেকট্রিক ফিল্ড, সেটা হচ্ছে সিগমা বাই ইপসাইলন নট। ঠিক আছে, এই দুটোই খুব ইম্পর্টেন্ট এবং দুটো কিন্তু ডিফারেন্ট। 7 আর 8 একটু ভালো করে দেখবে, 7এরটা আর 8 ফর্মুলাটা দেখবে, একটা বাই 2 আছে, একটা বাই 2 নেই। ওকে, প্র্যাকটিস করে রাখবে। এরপরে তোমরা পেয়ে যাবে গোলকের মধ্যে একটা গোলক রয়েছে, অনাহিত একটা মানে আহিত গোলক, অপরিবাহী। সেই গোলকের অপরিবাহী বলতে চার্জটা তার প্রত্যেকটা জায়গাতেই চার্জ সুষমভাবে বন্টিত আছে, প্রত্যেকটা জায়গাতে চার্জ আছে সুষমভাবে বন্টিতই হবে। সেই গোলকের যদি সেন্টার থেকে এমন একটা ডিস্টেন্স আর, যেখানে আর হচ্ছে গোলকের ভিতরে, তাহলে ইলেকট্রিক ফিল্ড কত হবে। দেখো এই ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলাটা, এটা ডেরিভেশন, গসের থিওরেমের ডেরিভেশন আসবে। যদি সেটা পৃষ্ঠে হয় তাহলে কত, আর যদি সেটা বাইরে হয় তাহলে ইলেকট্রিক ফিল্ড কত। এই তিনটে ডেরিভেশন ভালো করে দেখো, এই তিনটে ডেরিভেশন একটু খেয়াল করো, এই তিনটে, এই জাস্ট তিনটে ডেরিভেশন খেয়াল করো, এই তিনটে ডেরিভেশন খুব ইম্পর্টেন্ট। এবং তোমরা জানো যে এই ডেরিভেশনের উপর একটা বেস করে একটা গ্রাফও আছে, এরমভাবে গ্রাফটা যাবে, যেখানে এটা হচ্ছে আর ইজিক্যাল টু আর, এটা এই জায়গাটা হচ্ছে আর গ্রেটার দেন আর, আর এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে আর লেস দেন আর। এই ডেরিভেশনের একটা গ্রাফও আছে। বেশ, এখন এটা যদি কন্ডাক্টিং স্ফিয়ার হয়ে যেত তাহলে কিন্তু ভিতরে ইলেকট্রিক ফিল্ড, কিন্তু কন্ডাক্টিং স্ফিয়ারের ভিতরে ইলেকট্রিক ফিল্ড থাকতো না। বাইরের ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কিন্তু এইটা যেমন আছে এরকমই ফর্মুলা, বাইরে এবং পৃষ্ঠে। ওকে,
কন্ডাক্টিং হলে পরে সেই গ্রাফটা ইলেকট্রিক ফিল্ডের গ্রাফটা কিরকম হবে, প্রথমে ইলেকট্রিক ফিল্ড থাকবে না, হঠাৎ করে পৃষ্ঠে ইলেকট্রিক ফিল্ডটা চলে আসলে এত, তারপরে যত বাইরে যাবে ইলেকট্রিক ফিল্ড কমতে থাকবে। এই হচ্ছে ব্যাপার কন্ডাক্টিং আর নন কন্ডাক্টিং। কন্ডাক্টিংটা আমি আর করিনি, নন কন্ডাক্টিংটাই আমি এখানে রেখে দিয়েছি, এটাই পরীক্ষায় আসার চান্স রয়েছে। যাই হোক, এর পরে যে ডেরিভেশনটা আছে সেটাও দেখি নি এবার। পরের ডেরিভেশন হচ্ছে তড়িৎ ক্ষেত্র তড়িৎ বিভবের সম্পর্ক, এটা খুব প্রমাণ করতে দেয়, এটা অবশ্যই করে যাবে। তারপরে কোনো আধান থেকে আর দূরত্বে বিভব কত, এই ডেরিভেশনটা। তারপরে দেখো ডাইপোলের আর থিটা কোঅর্ডিনেট রয়েছে, আর থিটা পোলার কোঅর্ডিনেটে যে পয়েন্টটা আছে সেই পয়েন্টে ডাইপোলের জন্য পোটেনশিয়াল কত, এই পোটেনশিয়ালের ফর্মুলাটা কিন্তু ডেরিভেশনটা খুব ইম্পর্টেন্ট, এটা করে যাবে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট ডেরিভেশন, এটা আসেনি সাধারণত কিন্তু আসতেই পারে। ডাইপোলকে যদি তুমি ইলেকট্রিক ফিল্ডে রেখে বিক্ষিপ্ত করো তাহলে কত কাজ করতে হবে, এবং সেই তার মধ্যে যদি এইভাবে তুমি বিক্ষিপ্ত করো তাহলে তার মধ্যে কত পোটেনশিয়াল এনার্জি সঞ্চিত হবে, এই দুটো ডেরিভেশন খুব ইম্পর্টেন্ট। এরপর আছে সমান্তরাল পাকধারক, এই ডেরিভেশনটা খুব ইম্পর্টেন্ট, পাকধারকের ক্যাপাসিটি ইপসিলন এ বাই ডি। এরপরে যে ধারকের সঞ্চিত শক্তি রাশিমালা এবং শক্তি ঘনত্ব দুটোই খুব ইম্পর্টেন্ট, মানে এই শক্তি রাশিমালাকে তুমি যদি ডাইপোলের মাঝখানে ভলিউম দিয়ে ভাগ করে দাও তাহলে তুমি এটা অনায়াসে পেয়ে যাবে। এবার দেখো দুটি পরিবাহীর মধ্যে আধান বন্টনের জন্য বিভব যে সাধারণ বিভব হবে সেই সাধারণ বিভব ফর্মুলাটা অবশ্যই ডেরিভেশন লাগবে, এবং কত এনার্জি লস হলো সেই ডেরিভেশনটা দুটো ইম্পর্টেন্ট। ধারকের শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সের এই ডেরিভেশন লাগবে। কারেন্ট ইলেকট্রিসিটি থেকে অবশ্যই রোধের শ্রেণী এবং সমান্তরাল সমবায় ডেরিভেশনটা তোমরা করে রাখবে। বুঝতেই পারছো যে আর ইজিক্যাল টু R1 প্লাস R2 করে শ্রেণী সমবায়, আর যদি সমান্তরাল সমবায় হয় তাহলে 1/r ইজিক্যাল টু 1/r1 প্লাস 1/r2। এই যে ডেরিভেশনটা পরীক্ষায় কখনো আসেনি কিন্তু এটা আসতেই পারে, যদি সোজা প্রশ্ন হয় এটা দিতেই পারে, এটা করে রাখবে। বাই চান্স না করা থাকলে হয়তো পরীক্ষার সময় পড়তে পারবে না, তাই প্র্যাকটিস করে রাখবে। এবার তড়িতের সমবায়ের যে ডেরিভেশনগুলো রয়েছে, যে এইভাবে যদি কোনো তড়িৎকে রাখা হয়, যে মানে ব্যাটারিকে রাখা হয় E1R1 E2R2, যদি মানে তড়িৎচালক বল এবং অভ্যন্তরীণ রোধ সম্পন্ন ব্যাটারিকে যদি এইভাবে রাখা হয় তাহলে তার মোট তড়িৎচালক বল এবং তাদের নেট অভ্যন্তরীণ রোধ কী হবে, তার ফর্মুলা যে ডেরিভেশনটা খুব ইম্পর্টেন্ট, যদিও এটা আগের বারে এসেছিল, আগের বার এখান থেকে অঙ্ক দিয়েছিল, বলা যায় না হয়তো ডেরিভেশন দিয়ে দিল। বা এইটা এর পরেরটা দেখো মিশ্র সমবায়, কোষের যে এটা ম্যাট্রিক্স রয়েছে সেল ম্যাট্রিক্স মিশ্র সমবায়, সেখানে দেখো তোমরা বুঝতেই পারছো যে এখানে একটা দুটো তিনটে চারটে এন এরভাবে এনটা আছে, আর এখানে এম খানা রো আছে, এনটা এনটা কলাম আর এমটা রো। ঠিক আছে, এই তাহলে কত কারেন্ট তৈরি হবে, সেইখান থেকে তোমাদের ওই আসে যে কারেন্ট ম্যাক্সিমাম কারেন্টের কি সেখানে তুমি দেখবে এম আর ইজিক্যাল টু এন আর, এই কন্ডিশন হলে পরে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো হয়। তাহলে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো হতে গেলে কতগুলো ব্যাটারি রোতে কতগুলো কলামে লাগাতে হবে, এরকমভাবে প্রশ্ন করা হয়। এই প্রমাণটাও খুব ইম্পর্টেন্ট এবং এখান থেকে প্রশ্নও খুব ইম্পর্টেন্ট। এরপরে মুক্ত ইলেকট্রনের বিচলন বেগের যে ফর্মুলাটা, ড্রিফট ভেলোসিটি ফর্মুলা, কোনো জায়গায় হাফটা থাকে না, কোনো জায়গায় থাকে, তো দিতেই পারো হাফ। বিচলন এই সি ফর্মুলাতে আবার হাফটা রয়েছে। মুক্ত বিচলন বেগের যে প্রমাণটা করে যাবে। তারপর সেখান থেকে ইলেকট্রনের সচলতার কি ফর্মেশন আছে, ইলেকট্রনের যে সচলতা মোবিলিটি ফ্যাক্টর সেটা কি ফর্মেশন সেটা পড়ে যাবে। তারপর এখানে ড্রিফট ভেলোসিটি এবং ওহমের সূত্রের মধ্যে যে ফর্মুলাটা যে যেগুলো সিগমা, এটা কোথেকে আসছে কীভাবে আসছে, এই ফর্মুলাটা অবশ্যই প্রমাণ, এই কটা জিনিস কিন্তু খুব ভালো করে দেখে যাবে। এখান থেকে প্রতি বছর প্রশ্ন দেয় এই জায়গাটাকে, মুক্ত ইলেকট্রনের বিচলন বেগ বা ড্রিফট ভেলোসিটি যে পার্টটা রয়েছে, ড্রিফট ভেলোসিটি সেই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, দেখে যাবে। এরপরে রয়েছে মিটার বীজ, অবশ্যই মিটার বীজ খুব ইম্পর্টেন্ট, এবার ভয়ানক ইম্পর্টেন্ট, এর ডেরিভেশন এখান থেকে অঙ্ক খুব ইম্পর্টেন্ট, দেখে যাবে। এরপরে পোটেনশিওমিটারের যে ডেরিভেশনগুলো আছে ওই তিনটে, এবার কী করে আননোন সেলের ইএমএফ মাপবে, কী করে দুটো সেলের ইএমএফকে কম্পেয়ার করবে, আর কী করে ইন্টারনাল রেজিস্ট্যান্স মাপবে, এই প্রত্যেকটা ফর্মুলার যে ডেরিভেশন, অবশ্যই এই ডেরিভেশনটা খুব ইম্পর্টেন্ট, এটা করে যাবে, অবশ্যই হবেই করে যাবে, এটাকে একটু নজর দেবে। ওকে, পোটেনশিওমিটার এই কটা জিনিস করে যাবে, আগেরবারও এসেছিল, তবে এবারেও আসতে পারে, কোথা থেকে আসবে জানা নেই, ডিরেক্টলি সেই কোশ্চেনটা হয়তো আসবে না কিন্তু আসতে পারে। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, কার্শফের সূত্র দিয়ে হুইস্টন ব্রিজের সাম্যতা নীতি প্রমাণ, মানে হুইস্টন ব্রিজের যে নাল কন্ডিশন সেটা কার্শফের ল দিয়ে তোমাকে প্রমাণ করতে হবে, সেটা কি করে হবে সেটা করে নেবে, এটা খুব ইম্পর্টেন্ট। সর্বোচ্চ ক্ষমতা পাওয়ার যে শর্ত, অভ্যন্তরীণ রোধ এবং বাহ্যিক রোধ সমান হলে, এটা অবশ্যই খুব ইম্পর্টেন্ট ডেরিভেশন করে যাবে। এরপর ইউনিট 3 ইলেকট্রোম্যাগনেটিজম থেকে তো ফর্মুলায় প্রচুর ফর্মুলা আছে, তার মধ্যে এই ফর্মুলাগুলো অবশ্যই বায়াসাভার্স লয়ের যে তোমাদের বিবৃতি স্টেটমেন্ট, সেটা অবশ্যই ভালো করে তৈরি করে যাবে। বায়াসাভার্স ল এবার খুব ইম্পর্টেন্ট, কারণ আগেরবার অ্যাম্পিয়ার সার্কিট ল এসেছিল, এবার বায়াসাভার্স লটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, তাই বায়াসাভার্স লয়ের ভালো প্রত্যেকটা জিনিস ভালো বায়াসাভার্স ল করে যাবে। এই প্রমাণগুলো খুব ইম্পর্টেন্ট, দেখতে পাচ্ছি চোখের সামনে তোমরা। হ্যাঁ,
এই যে এখানে বৃত্তাকার পরিবাহী যদি হয়, কারেন্ট আর আই যদি কারেন্ট হয়, তাহলে কেন্দ্রে কত ম্যাগনেটিক ফিল্ড হবে তার ফর্মুলেশন, এবং অক্ষের উপর ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলেশন, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপর তুমি দেখো অ্যাম্পিয়ারের কিছু অ্যাম্পিয়ারের সক্রিয় সূত্র হয়ে গেছে, অ্যাম্পিয়ারের চক্রীয় হবে। ঠিক আছে, অ্যাম্পিয়ারের চক্রীয় সূত্রে কিছু প্রয়োগ, এটা খুব ইম্পর্টেন্ট। এই প্রয়োগ এই প্রয়োগ খুব ইম্পর্টেন্ট। মানে এটা সলিনয়েডের অ্যাক্সিসে কত ম্যাগনেটিক ফিল্ড হবে, এটা টোরয়েডের অ্যাক্সিসে কত ম্যাগনেটিক ফিল্ড হবে। এটা অবশ্যই করে। এখানে টি ক্যাপ মানে হচ্ছে ট্যানজেনশিয়াল কম্প, মানে অ্যাকচুয়ালি এটা তো এদিকে ইলেকট্রিক ম্যাগনেটিক তৈরি হচ্ছে প্রত্যেকটা জায়গায় ট্যানজেনশিয়ালি, তাই জন্য টি ক্যাপ দিয়েছে ইউনিট ভেক্টরটাকে, মানে ওদিককার ডিরেকশনটা বোঝানোর জন্য টি ক্যাপ দিয়েছে। এটা কিন্তু টি ক্যাপ কোনো ভেরিয়েবল না, টি ক্যাপ হচ্ছে ইউনিট ভেক্টর একটা। এবার দেখো অসীম সোজা তার হলে পর সেখানে কত ম্যাগনেটিক ফিল্ড হয়। সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি খুব ইম্পর্ট্যান্ট আছে, দেখে যাবে। এরপরে আছে সাইক্লোট্রনের ঘূর্ণায়মান আধানের গতিশক্তির যে ফর্মেশনটা, এটা দেখে যাবে। দুটি সমান্তরাল তারের মধ্যে যে ফোর্স তৈরি হচ্ছে পার ইউনিট লেন্থে, সেটা অবশ্যই তার ডেরিভেশন দেখে যাবে। চুম্বকের তড়িৎ পরিবাহী তারের উপর ক্রিয়াশীল টর্ক যেটা, সেটা অবশ্যই দেখে যাবে। আর সরি, ক্রিয়াশীল বল যেটা বিআইএল সাইন থিটা। ওকে, তারপরে যদি টর্ক হয় তাহলে কি হবে, টর্কের ফর্মেশন দেখে যাবে। টর্ক ইজ ইকুয়াল আই এ ইন্টু বি। এখানে আই এ তোমরা জানো, আই এ হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। ঠিক আছে, এখানে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট মানে কি, এটাও একটু দেখে যাবে যে একটা ইলেকট্রন যখন ঘোরে, একটা অ্যাটমের ক্ষেত্রে ইলেকট্রন যখন ঘোরে, তখন তখন তার ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট কত হবে, তখন তার ডাইপোল মোমেন্ট, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট হচ্ছে আই ইন্টু এ। আই মানে কি, আই মানে হচ্ছে ই বাই টি ইন্টু এ। আচ্ছা, ই মানে ইলেকট্রনের চার্জ, টি মানে 2 পাই আর/ভি, ভিটা পড়ে চলে গেল। এ মানে পাই আর স্কোয়ার। এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ পাই পাই কেটে যাচ্ছে, এটা একটা আর কেটে গেল, একটা আর কেটে গেল, তাহলে ই ভি আর বাই 2 পেলে। এবার তাহলে ডাইপোল মোমেন্ট পি ইজ ইকুয়াল টু, এবার তুমি উপরেও এম দিয়ে গুণ করো, নিচেও এম দিয়ে গুণ করো, তাহলে এম ভি আর হয়ে গেল, এখানে একটা ই রইলো। এম ভি আর মানে কি, অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে একটা ইলেকট্রন যখন এইভাবে ঘোরে, তাহলে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হয়, এন এইচ বাই টু, এন এইচ কাট বা এন এইচ বাই 2 পাই। তাহলে এম ভি আর এর জায়গায় এন এইচ বাই 2 পাই লিখে দিলাম, বা এন এইচ কাট লিখলাম। এন এইচ, এইচ কাট মানে হচ্ছে এইচ বাই 2 পাই, এটা লিখলাম। লিখে দেখো তাহলে কি পেলাম, এন এইচ কাট বাই 2 এম। তার মানে কি পাচ্ছি, ই এইচ কাট বাই 2 এম ইন্টু এন। তাহলে এই যে পার্টটা, এই পার্টটাকে বলা হয় বোর ম্যাগনেটন। বোর ম্যাগনেটন, ম্যাগনেটন। তো বোর ম্যাগনেটন এই ফরমেশনটা কি করে আসছে, এটা অবশ্যই করে নেবে, এটা এখানে লেখা হয়নি, হঠাৎ বলতে বলতে মনে পড়ে গেল, অবশ্যই খুব ইম্পর্টেন্ট এটা। এরপরে তোমাদের ম্যাগনেটিক প্রপার্টিস থেকে এই প্রমাণটা খুব ইম্পর্টেন্ট, যে রিলেটিভ পারমিবিলিটি আর চুম্বক প্রবণতার মধ্যে যে সম্পর্ক, কাই আর মিউয়ারের মধ্যে সম্পর্ক খুব ইম্পর্টেন্ট। এরপরে চুম্বক আবেশ আসছে, আবেশ সংক্রান্ত এই যে ম্যাগনেটিক ফিল্ড ফ্লাক্স কাটিং এর যে ফরমেশন আছে, কতগুলি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স জেনারেট হয়ে যাবে, কোন দিকে পজিটিভ, কোন দিকে নেগেটিভ, অ্যাম্পিয়ারের যে ডান হাতের সূত্র দিয়ে আনা যায়, এই ডেরিভেশনটা অবশ্যই ইম্পর্টেন্ট। এরপরে যদি চক্রাকারে ঘোরে কোনো জায়গায়, তাহলে কত ইলেকট্রোমোটিভ ফোর্স জেনারেট হয়ে যাবে, সেটা খুব ইম্পর্টেন্ট কি করে আসছে। এবং তারপরে সলিনয়েডের যে সাবেশাঙ্কর ফর্মুলা এবং মিউচুয়াল ইন্ডাকটেন্সের যে ফর্মুলা, দুটো ইম্পর্টেন্ট। এবং এখানে এটাও দেখাতে হবে যে এম ইজ ইকুয়াল টু রুট ওভার এল ওয়ান এল টু, এটাও খুব ইম্পর্টেন্ট একটা। আবেশকের সঞ্চিত স্থিতিশক্তির ফর্মেশনটা, এটা যদিও আগের বার এসেছিল, এটা হয়তো ডিরেক্টলি প্রমাণটা দেবে না, কিন্তু এখান থেকে অঙ্ক দিতে পারে। এবার আছে অল্টারনেটিং কারেন্ট। অল্টারনেটিং কারেন্টের যে এই যে এখানে যে কি করে তড়িৎচালক বলে যে ম্যাক্সিমাম ভ্যালুটা কি করে আসছে, এই প্রমাণটা দিতে পারে। আরএমএস মান নির্ণয় করার প্রমাণটা দিতে পারে। এবার এলসিআর, এলআর আর সিআর বর্তনীতে তোমাদের কোথায় কত মানে কারেন্টের সাথে লব্ধি ভোল্টেজের ফেজ ডিফারেন্স কত হয়, সেই যে ছবিগুলো, প্রত্যেকটা ছবি আঁকা এবং তার প্রমাণগুলো, ভি ইজিক্যাল টু ভি সাইন ওমেগা টি বা ভি সাইন ওমেগা টি প্লাস ভি ইজিক্যাল টু একটা ধরে আই ইজিক্যাল টু আই সাইন ওমেগা টি প্লাস থিটা ধরে যে প্রমাণগুলো তোমাদের বইতে যেভাবে করা আছে, সেইভাবে প্রমাণগুলো অবশ্যই তার ডেরিভেশনগুলো প্রচণ্ড ইম্পর্টেন্ট। এসির ক্ষেত্রে এটা আসতেই পারে। এসির ক্ষেত্রে এই যে ক্ষমতা গুণকের যে ফর্মুলাটা, এবং সেখানে পাওয়ার ফ্যাক্টরের ক্ষমতা এবং থিটার ভ্যালুটা, মানে কত করে এইভাবে তোমাদের, এটা যদি আর হয়, এটা যদি জেড হয়, তাহলে এইখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমাদের পাওয়ার ফ্যাক্টরের কস থিটার সেই অ্যাঙ্গেলটা। পাওয়ার ফ্যাক্টরের ফর্মেশনটা কি করে আসে, ফর্মুলাটা কি করে আসে, এবং সেইখানে ফেজ ডিফারেন্সটা কীভাবে কাজে লাগে, এই ফর্মেশনটা আনা, এইটা খুব ডেরিভেশনটা ইম্পর্টেন্ট। এবার এলসিআর বর্তনের কিউ ফ্যাক্টর নির্ণয় করা যে ডেরিভেশন আমি করিয়েছিলাম তোমাদেরকে, এইটাও খুব ইম্পর্টেন্ট ডেরিভেশন, তবে এটা খুব কঠিন আছে, এটা নাও আসতে পারে। আবার এসে গেলে কিন্তু কিছু বলার নেই, তোমরা যদি পারো তো এটা অবশ্যই ডেরিভেশনটা করে যাও, কিউ ফ্যাক্টর কি করে আসছে। ইউনিট 5-এ চলে আসছি আমি। ইউনিট 5-এর তড়িৎচুম্বকীয় ত্বরণের ক্ষেত্রে সরণ প্রবাহে যে ডেরিভেশনটা আছে খুব ইম্পর্টেন্ট, এই ডেরিভেশনটা করবে এবং এখান থেকে কি অঙ্ক দেয় এই সূত্রটা কিন্তু কাজে লেগে যাবে।
তড়িৎ চুম্বকের শক্তির ঘনত্বের যে ডেরিভেশনটা আছে খুব ভালো করে যাবে, তোমাদের ছায়ার বইতে করে দেওয়া আছে। পয়েন্টিং ভেক্টরের ডেরিভেশন লাগবে না, কিন্তু পয়েন্টিং ভেক্টর কি তার জন্য যে ফর্মুলাটা, ই মানে ইলেকট্রিক ফিল্ড, আর এইচ হচ্ছে গিয়ে, এইচ মানে কি, এইচ মানে হচ্ছে এই জিনিসটা, এইচ মানে হচ্ছে কি না, এইচ হচ্ছে যে এইটাকে বলে এইচ। এইচ ইজ ইকুয়াল বি বাই মিউ। বেশ, বি ইজ ইকুয়াল টু মিউ এইচ, তো এখান থেকে এটা চলে আসছে। ওকে, আচ্ছা এখানে একটা তোমার মনে হচ্ছে মিউ দিয়ে গুণ হবে, হ্যাঁ এই শূন্যস্থান হলে এই হবে, ঠিক আছে, এইটা এই পয়েন্টিং ভেক্টরের ফরমেশনটা তুমি করে নেবে। আচ্ছা, লাইটের থেকে অবশ্যই দুটো প্রমাণ, এই দুটো প্রমাণ, আর দর্পণের ক্ষেত্রে আর লেন্সের ক্ষেত্রে এই দুটো প্রমাণ খুব ইম্পর্টেন্ট। আপাত গভীরতা প্রকৃত গভীরতার এই প্রমাণটা খুব ইম্পর্টেন্ট। এখানে লেন্স থেকে প্রিজম থেকে রশ্মি নির্গত না হওয়ার জন্য এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হয় সেই অ্যাঙ্গেলটা কত, কি করে আসছে, সেই প্রমাণটা খুব ইম্পর্টেন্ট। গোলীয় দর্পণের প্রতিসরণের ফর্মুলা, এটা আগের বার এসে ছিল, কিন্তু এবার নাও আসতে পারে, কিন্তু এখান থেকে অঙ্ক আসতে পারে, এখান থেকে প্রবলেম আসতে পারে, এই ফর্মুলাটা মনে রাখবে তোমরা। লেন্সের লেন্স মেকার ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটাও খুব ইম্পর্টেন্ট, ওখান থেকে অঙ্ক আসতে পারে। লেন্সের সমবায় খুব ইম্পর্টেন্ট, এখান থেকে অঙ্ক আসতে পারে। এই প্রমাণগুলো একটু করে যাবে, এটা মনে হচ্ছে আগের বার এসেছিল, এবারে ডাইরেক্টলি হয়তো প্রমাণ আসবে না। যেগুলো আগের বার এসে গেছিলো সেগুলো ডাইরেক্টলি প্রমাণ আসবে না, সেগুলো কিন্তু সেখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশন আসতে পারে, তাই করে যেতে হবে কিন্তু। এরপরে দেখো উত্তর লেন্স সম্পর্কিত কয়েকটি সমস্যা তোমাদের ছায়ার বইয়ের 3.21 অনুচ্ছেদে আছে যে সমস্যাগুলো, প্রত্যেকটা সমস্যা দেখো আমি এখানে লিখে রেখেছি, তোমরা ভিডিও পজ করে দেখে নাও। এই প্রত্যেকটা প্রবলেম ভালো করে প্র্যাকটিস করে যাবে, কোনটা পরীক্ষায় আসবে কেউ জানে না, আসতেই পারে। এরপর আমি অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন ক্ষমতার, সরল অনুবীক্ষণ যন্ত্রে, যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে, নবীক্ষণ যন্ত্রে যে বিবর্ধন ক্ষমতার প্রমাণগুলো আছে, প্রত্যেকটা ফর্মুলেশন, সেগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিস করে রাখতে হবে। এখানে এফও এফই বলতে বুঝতে পারছো, এফও মানে হচ্ছে অবজেক্টিভের ফোকাল লেন্স, আর এফই মানে হচ্ছে আইপিসের ফোকাল লেন্স, ঠিক আছে। আর এখানে ডি মানে হচ্ছে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব, ডিস্টিংক্ট ভিশনের ডিস্টেন্সটা 25 সেন্টিমিটার। ওকে, এল মানে হচ্ছে গিয়ে, এল মানে হচ্ছে পাইপের লেন্থ, মানে যে ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করতে তার যে পাইপ তার লেন্থ হচ্ছে এল। ওকে, দেখো প্রত্যেকটা জায়গায় ফর্মুলাগুলো তৈরি লেখা আছে, অবশ্যই প্র্যাকটিস করে রাখবে, এবং তার সাথে সাথে রে ডায়াগ্রামগুলো প্র্যাকটিস করে রাখবে। এরপরে আসছে ইয়ং এর দ্বিরেখাচিত্র পরীক্ষায় এনতম উজ্জ্বল পটির অবস্থান, যদি সেটা ব্রাক হয় তার অবস্থান কত, এই পজিশনগুলো অবশ্যই খুব ইম্পর্টেন্ট। এখান থেকে অঙ্ক দিতে পারে, এর ফর্মেশন ডেরিভেশনও আসতে পারে, পরীক্ষা পটিপ্রস্থের ডেরিভেশন আসতে পারে, ফর্ণবর অপবর্তন চলে আসে। ফর্ণবর অপবর্তনে কিন্তু এই যে যদি অন্ধকার অঞ্চলের অবস্থান হয় তাহলে এই ফর্মুলাটা, আর যদি আলোকীয় অঞ্চলের অবস্থান হয় তাহলে এই ফর্মুলাটা একটু মাথায় রাখবে। এই ডেরিভেশনটা, এটাও ডেরিভেশন দিতে পারে, এটা একটু ঝামেলার আছে, মানে বলে বলে লিখে লিখে একটু ডেরিভেশন করতে হবে, তবে এটা কিন্তু দিতে পারে। ওকে, তো স্টুডেন্টস এখান থেকে আমরা মোটামুটি, এরপরে আমি আর সময় পাইনি ডেরিভেশনের লিস্ট বানানোর, তোমাদের ইংলিশ পরীক্ষা আজকে রয়েছে, তোমরা ইউনিট 6 পর্যন্ত আমি ডেরিভেশনের লিস্ট বানাতে পেরেছি, 5 নয়, ইউনিট 6 পর্যন্ত বানাতে পেরেছি। তাই তোমরা একটু দেখো ডেরিভেশনের লিস্টটা, আশা করি এইটুকু যেটা করেছি এটাই তোমাদের অনেকটা হেল্প হয়ে যাবে। এরপরে রয়েছে মডার্ন ফিজিক্স। মডার্ন ফিজিক্সে কিন্তু খুব ডেরিভেশনের, সেরকম ডেরিভেশন বলতে কিছু নেই মডার্ন ফিজিক্সে, তবে মডার্ন ফিজিক্সের ক্ষেত্রে আমি যেটা বলবো এখানে বলে দিই, আমার মনে পড়ছে অ্যাটমিক ফিজিক্সে ওই যে ইলেকট্রনের যে পার্টটা আছে, ইলেকট্রনের এই যে ঘুরছে, নিউক্লিয়াসের চারদিকে এটা ইলেকট্রন ঘুরছে, এই যে রেডিয়াসের ডেরিভেশন, এর যে এনার্জির ডেরিভেশন, এই এনার্জি এবং রেডিয়াসের ডেরিভেশনটা তোমরা একটু দেখে যেও, বলা যায় না কখন কি কাজে লেগে যায়। ওকে, তো এখান থেকে এই ডেরিভেশনটা খুব ইম্পর্টেন্ট। আর ডেরিভেশন বলতে লিম্যান সিরিজ, বামাস সিরিজ, ঠিক আছে, এখানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন প্রত্যেকটা ক্ষেত্রে সর্বোচ্চ ওয়েভলেন্থ এবং সর্বনিম্ন ওয়েভলেন্থ, বামাস সিরিজের সর্বোচ্চ ওয়েভলেন্থ এবং সর্বনিম্ন ওয়েভলেন্থ, এই দুটো এই ডেরিভেশনগুলো একটু করে যাবে, কারণ এখান থেকে ডেরিভেশন মানে মডার্ন ফিজিক্সের ডেরিভেশন বলতে অ্যাটমিক ফিজিক্সের ডেরিভেশনগুলো একটু করে যাবে। আমি লেখার সময় পাইনি, স্টুডেন্টস আমাকে ক্ষমা করে দিও, আপ্রাণ চেষ্টা করেছি তৈরি করার, কিন্তু আমার প্রচুর কাজও ছিল বাড়িতে, প্রচুর অতিথিও এসছে, তাদেরকে কথা বলতে হচ্ছে, তার যাই হোক সময়টা আমার লাগছে, আমি যে বসতে রেগুলার বেসিসে যদি বসে ভিডিও করা সেটা আমি আমার পারছি না করতে, তবুও আমি যেটুকু সময় পেয়েছি সেটুকু সময়ের মধ্যে আমি এতটা তৈরি করতে পেরেছি। ইউনিট 6 পর্যন্ত ভালো রকম ডেরিভেশনগুলো আছে, এটা দেখে যাবে। ইউনিট 7, 8, 9, 10 এই ইউনিটের মধ্যে অ্যাটমিক ফিজিক্সের যে ডেরিভেশনগুলো, বারবার বলছি অ্যাটমিক ফিজিক্সের ডেরিভেশন, এই ডেরিভেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, বেশ, তো স্টুডেন্টস আমি এখানে ভিডিওটা শেষ করছি, আর এটা যদি সম্ভব হয় আমি এই লিস্টটা তোমাদের আমি ডেসক্রিপশনে একটা লিঙ্কের মাধ্যমে আমি দিয়ে রাখার চেষ্টা করব। বেশ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।